আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সেনাপ্রধান আশ্বাস দিতে গিয়ে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই, তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই, কারণ সেটা তাদের এখতিয়ার। ভারত সেদিকে গভীরভাবে নজর রাখছে এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা যেমন করে এসেছে, সরেজমিনে পর্যবেক্ষণও করে এসেছে। এই প্রতিনিধি দলের আশাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল। ভারতীয় সেনাপ্রধান বছরে একবার বার্ষিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে 2025 সাল থেকেই সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা 2024-এর 5ই আগস্টের পর থেকে এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে এটা ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি কিনা এবং ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা অবিশ্বাসের, যুদ্ধের, দ্বন্দ্বের হয়ে উঠেছে কিনা সে প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম সরাসরি ভারতীয় সেনাপ্রধানকে প্রশ্ন করেন। এবছর বিশেষভাবে এমন প্রশ্ন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে ছুড়ে দেওয়া হয় যে তার মানে কি পাকিস্তান এবং চীনের পর আরেকটি অস্থির বা যুদ্ধ সম্ভাবনার সীমান্তে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ আর ভারত সীমান্ত। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী খুব শান্তভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে একেবারেই কোনো উত্তেজনা ছড়াতে চান নাই। তিনি নিরুদ্বিগ্ন কণ্ঠে আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন যে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটি আছে, ইন্টারিম সরকার, সে সরকারটি আসলে কতদিনের জন্য আছে? 4-5 বছরের জন্য আছে নাকি 4-5 মাসের জন্য আছে? যদি মাত্র 4-5 মাসের জন্য থাকে তাহলে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ভারতের উচিত হবে কিনা সে বিষয়টা ভেবে দেখবার সুযোগ আছে। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए? तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। তার মানে উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলতে চাইছেন যে এই যে অন্তর্বর্তী সরকার, এই যে কথায় কথায় শুরু করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আগস্টে তিনি এসে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের আগেই এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যেখানে তিনি প্রথম বলেছিলেন বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে ভারতের 7 সিস্টার্সকেও বাংলাদেশ অস্থিতিশীল করে ছাড়বে। এরপর ইউনূস সাহেব এসে ক্ষমতা নেওয়ার পর থেকে বোঝা যাওয়া শুরু হলো যে তার যে মিত্ররা বা যারা তাকে এনে ক্ষমতায় বসানোর পথ পরিষ্কার করেছেন, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ সহ এই পুরো তরুণদের দলটি কোনো না কোনো ভাবে ভারতকে 7 সিস্টার্স থেকে বিচ্ছিন্ন করে ফেলার স্বপ্নে এক রকমের বিভোর। এমনকি এদের মধ্যে কেউ কেউ, মাহফুজ আলম যেমন মানচিত্র দিয়ে ঘোষণা দিলেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, আমরা আধা খ্যাচরা একটা বাংলা পেয়েছি, আমাদেরকে এই বাংলায় পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন অঞ্চল যুক্ত করে একটা পূর্ণাঙ্গ বাংলা গঠনের জন্য আরেকবার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর হাসনাত আব্দুল্লাহ এ দফায় যখন ওসমান হাদির মৃত্যুর পর ঘোষণা দিলেন যে যারা কিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় মূল ভূখণ্ড থেকে, তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব এবং ভারতের সেই উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ছাড়বো, 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ছাড়বো ভারত থেকে। এসব হুঙ্কারের পর দুদেশের সম্পর্ক এখন একেবারে
তলানিতে এমন অবস্থা যে মানে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যেতেও ভারতে রাজি হচ্ছে না বাংলাদেশ। এহেন পরিস্থিতিতে ভারতের সাংবাদিকদের কিন্তু সংবাদ মাধ্যমের কিন্তু বহু মাস ধরে এই জল্পনা, এই আলাপ বিভিন্ন তরফে তারা চালিয়ে আসছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কিনা ভারতের, কারণ ভারতের দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে প্রশিক্ষিত জঙ্গির যোগাযোগ পাওয়া গেছে, যে জঙ্গির সঙ্গে আবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে, এমন সব তথ্য তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে এ আলাপ ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম বরাবর ভারতের সেনা নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে বাংলাদেশের একেবারে শীর্ষ সরকারি কর্মকর্তা মানে সরকার প্রধান থেকে শুরু করে এই সরকারের প্রধানতম মিত্র রাজনৈতিক পক্ষগুলো বারবার চিকেন নেক প্রসঙ্গে ভারতকে হুমকি দেওয়ার পরেও ভারত কেন একটু সামরিক শক্তি প্রদর্শন করছে না। আমার মনে হলো উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের এমন ধরনের প্রশ্নের জবাবে সরাসরি বলে দিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে আর কয়েক মাস এবং প্রথম থেকেই ভারত সরকার একে একটা অস্থায়ী সরকার বিবেচনা করেছে, কাজেই এ ধরনের বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে মনে করেনি, বরং ভারতের সেনাপ্রধান স্পষ্ট করে যে আশ্বাস দিলেন সেটা হচ্ছে বাংলাদেশের সেনা নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, 3 বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিভিন্ন পর্যায়ে। এবং তিনি বললেন তার সঙ্গে অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়মিত যোগাযোগ আছে, একেবারে ব্যক্তিগত পর্যায়ে তারা দুজনও যোগাযোগের মধ্যে আছেন। কাজে সব রকম যোগাযোগের চ্যানেল যখন 2 সামরিক বাহিনীর মধ্যে খোলা, উপেন্দ্র দ্বিবেদী আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে সামরিক বাহিনীর তরফে, সশস্ত্র বাহিনীর তরফে এমন কোনো উদ্যোগ আছে যে উদ্যোগ ভারতকে বিপদগ্রস্ত করবার উদ্দেশ্যে অথবা ভারতকে নিশানা করে যে উদ্যোগ পরিচালিত হচ্ছে। সাংবাদিকেরা কিন্তু সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান আর চীনের যে মিত্রতা তৈরি হয়েছে সেটা উদ্বেগজনক কিনা। এই যে পাকিস্তান এবং চীনের সঙ্গে সামরিক কৌশলের মিত্রতা বা ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশ সামরিক অস্ত্রশস্ত্র, যুদ্ধাস্ত্র কিনছে এবং তার সক্ষমতা বৃদ্ধি করছে, এটা ভারত ঝুঁকিপূর্ণ বলে মনে করে কিনা সেটা কিন্তু সাংবাদিকরা তখন মনে করিয়েছিলেন। উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়টাকেও হালকা করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক দেশের নিজ নিজ এখতিয়ার আছে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির, কিন্তু তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী এখন এমন কিছু করছে না যেটার লক্ষ্য ভারত। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে মানে ভারত ছাড়া কাকে লক্ষ্য করেই বা বাংলাদেশ শক্তি বৃদ্ধি করছে, সে প্রশ্ন নিশ্চয়ই যে সাংবাদিকদের মনেও আছে এবং সেনা নেতৃত্বের মনেও আছে, সেটা জানেন উপেন্দ্র দ্বিবেদী। কিন্তু তিনি একরকমের আশ্বস্ত করতে চেয়েছেন ভারতীয় মিডিয়াকে যে কেন ভারত এখন কোনো শক্তি প্রদর্শন করছে না, তার প্রধান কারণ তাদের মধ্যে সব রকম যোগাযোগ খোলা আছে এবং একেবারে শীর্ষ 2 নেতার মানে দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। উপেন্দ্র দ্বিবেদী কিন্তু 2025-এর জানুয়ারিতে যখন প্রথম বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন গত বছরের বার্ষিক সংবাদ সম্মেলনে, তখন জানিয়েছিলেন যে সেনা প্রধানের সঙ্গে যেমন তার একেবারে যোগাযোগ, নিয়মিত ঘন ঘন যোগাযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগ আছে, তেমনি 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অমন একটা ক্রুশাল দিনেও ভারতের সেনা নেতৃত্ব এবং বাংলাদেশের সেনা নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল। এরপর অন্তত 2 দফায় এই গত 2 বছরের মতো সময়ে ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে ভিডিও কলে আলাপ হয়েছে, সে বিষয়ে খবর বেরিয়ে আসে। 2024-এর নভেম্বরে যে এই কলটা অনুষ্ঠিত হয়েছিল সে খবর তখন বাংলাদেশের সেনাবাহিনীর তরফেও কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের সেনাপ্রধান
আশ্বাস দিতে গিয়ে মানে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই, তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই, কারণ সেটা তাদের এখতিয়ার, ভারত সেদিকে গভীরভাবে নজর রাখছে। এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর, এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা যেমন করে এসেছে, সরেজমিনে পর্যবেক্ষণও করে এসেছে। এই প্রতিনিধি দলের আশাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দান সিং এর নেতৃত্বে অক্টোবরের 14 থেকে 16 তারিখ বাংলাদেশের সেনা সদর দফতরে সফরে আসেন, এবং সেখানে তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করেন তাই নয়, তখন ভারতীয় সংবাদ মাধ্যমে এবং এই যে সামরিক খবরাখবর যেসব সূত্র নিয়মিতভাবে প্রকাশ করেন, সেরকম নানা ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়েছিল যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার এই প্রতিনিধি দলটি তখন 3টি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশে আসে, এবং ওই সব সেনা সদর দপ্তরে ওসব বৈঠকের বাইরেও তারা তখন লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ে, মানে চিকেন নেকের কাছে বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের যে দুটো বিমানবন্দরকে এখন নতুন করে চালু করার কাজ করছে, এবং সেগুলোকে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে, চীনের কারিগরি সহায়তায় সেগুলো তৈরি হচ্ছে, এবং চিকেন নেককে উদ্দেশ্য করে সেখানে যুদ্ধ বিমান রাখবার ব্যবস্থা হচ্ছে। এসব খবরাখবরের মধ্যে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার ওই প্রতিনিধি দলটি কিন্তু তখন সেই লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের যে বিমান ঘাঁটি দুটো নতুন করে প্রস্তুত হচ্ছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে আসেন। মনে রাখতে হবে, অক্টোবরে ভারতীয় ওই প্রতিনিধি দলে লালমনিরহাট ঠাকুরগাঁও পরিদর্শনের পরপরই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেখানে গিয়ে পরিদর্শন করে আসেন। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের কোনো উদ্বেগের বিষয়ে নিজে দেখতে সেখানে গিয়েছিলেন এবং তারপর ভারতীয় সেনাবাহিনীকে আবারও আশ্বস্ত করেছেন? এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশ সেনাবাহিনী এই যে একদিকে পাকিস্তান চীনের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃবৃন্দ নিয়মিত আসছেন, যেই পাকিস্তান সামরিক বাহিনী মে মাসে অপারেশন সিন্দুরের পর ঘোষণা দিয়েছেন যে এরপর ভারতে তারা হামলা করবেন পূর্বাঞ্চল দিয়ে, মানে তারা বলতে চেয়েছেন বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে গিয়ে তারা ভারতে আক্রমণ করবেন, যার পর ভারত কিনা তার ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, ভারত বসে নেই, ভারত চিকেন নেকের কাছে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত 3টি সামরিক ঘাঁটি রেকর্ড সময়ের মধ্যে প্রতিষ্ঠা করেছে, এবং এখন চিকেন নেকের কাছে ভারতও তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের 5টি বিমানবন্দরকে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে, সে খবরও সংবাদ মাধ্যমে এসেছে। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কি বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, যেটা বারবার উল্লেখ করেছেন উপেন্দ্র দ্বিবেদী যে 3 বাহিনী বটে, 3 বাহিনী তার মানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক নীতি অনুসরণ করে পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে প্রকাশ্যে, চীন থেকে অস্ত্রশস্ত্র কেনার বিভিন্ন চুক্তি করছে, পাকিস্তানের বিমান বাহিনীকে তাদের কাছ থেকে বিমান নেবে এমন কথা দিয়ে আসছে। অন্যদিকে কি ভারতের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে এ সময় কেটে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লম্ফঝম্প 7 সিস্টার্স কেড়ে নেওয়ার ক্ষেত্রে, বা যে ধরনের লম্ফঝম্প হাসনাত আব্দুল্লাদের যে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলবে তারা, সেগুলোর মধ্যে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেই, সেটা আশ্বস্ত করতেই কি তাহলে বাংলাদেশের সেনা নেতৃত্ব নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের সেনা নেতৃত্বের সঙ্গে এবং আশ্বস্ত করছেন খুব শিগগিরই একটা নির্বাচিত সরকার আসবে? নাকি বাংলাদেশের সেনাপ্রধান অন্য অনেক ক্ষেত্রেই যেমন এক এক পক্ষকে এক এক রকম আশ্বাস দিয়ে আসেন,
তারই ফলশ্রুতিতে ভারতের সঙ্গে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি তিনি একরকম চেপে যাচ্ছেন, সশস্ত্র বাহিনীর তরফে একরকম চেপে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশের জনগণের সামনে এমন একটা ভাব প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি। সম্ভবত ভারতের গভীর নজরদারি কিংবা এই যোগাযোগেও বিশ্বাস রাখতে না পেরে রীতিমতো সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই ব্যাখ্যা করে যে যোগাযোগ আছে বটে, তবে শতভাগ বিশ্বাসের সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর নেই। হঠাৎ ভারতীয় সেনাপ্রধানের কণ্ঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা কেন? গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী নানা বিষয়ে কথা বলেছেন, বাংলাদেশ বিষয়ে, পাকিস্তান বিষয়ে, অপারেশন সিঁদুর বিষয়ে। এর মধ্যে বাংলাদেশ চ্যাপ্টার তার আলাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান জুড়েছিল। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন। বলা যায় বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান, 3 বাহিনীরই তিনি প্রশংসা করেছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ হয়ে উঠেছে পাকিস্তানপন্থী কট্টরপন্থীদের হাতিয়ার। যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এরপরেও প্রশ্ন উঠছে 7 সিস্টার্স নিয়ে ক্রমাগত হুঁশিয়ারির পর কি পদক্ষেপ করবে ভারতীয় সেনাবাহিনী? বাংলাদেশি সেনার অবস্থাই বা কি? এদিনই সেনাপ্রধান পাকিস্তানকে হুঙ্কার দেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণ কামড় বসাতে প্রস্তুত ছিল। মনে করেন 1971-এর যুদ্ধের কথা। ইসলামাবাদকে সতর্ক করে জানান অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। ভবিষ্যতে কোনো ভারতের দিকে দৃষ্টি দিলে তার কড়া জবাব দেওয়া হবে। 71-এর যুদ্ধ প্রসঙ্গে উঠলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধকে পদ্মাপাড়ের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে মুছে ফেলতে পাকিস্তানপন্থী মৌলবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে ইউনূস সরকার। দ্বিবেদীর যুক্তি হলো অন্তর্বর্তী সরকার বেশি দিনের নয়। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস? সেটা থেকেই আমাদের বুঝতে হবে যে পদক্ষেপ করছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি নাই। এরপরে তিনি জানান যে বাংলাদেশি ফৌজের সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর যোগাযোগ রয়েছে, তারা ভারত বিরোধী পদক্ষেপ করছে না। তিনি বলেন, আমরা ওখানে প্রতিনিধি পাঠিয়েছিলাম, বিভিন্ন স্তরে কথা বলেছেন তারা, আমার সঙ্গে ওদের যোগাযোগ রয়েছে। মানে বাংলাদেশের সেনা প্রধানের ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানেরও তাদের স্তরে কথা হয়েছে, যাতে কোনো স্তরেই কোনো ভুল বোঝাবুঝি না হয়। এখানেই না থেমে বাংলাদেশ সেনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজকের দিনে ওদের 3 বাহিনী, বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী যে পদক্ষেপ করছে তা ভারত বিরোধী নয় কোনোভাবেই। উভয় সেনার মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, ওদের অফিসারেরা এখানে প্রশিক্ষণের জন্য আসেন, আমাদের অফিসাররাও যান। ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনার প্রশংসা করলেও শেখ হাসিনার পতনের পর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক বদল এসেছে। একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সংখ্যালঘু নির্যাতন, দূতাবাসে হামলায় ভারত বিদ্বেষ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তেমনি পাকিস্তানের সঙ্গে সর্বস্তরের সম্পর্ক মজবুত করছে ঢাকা। বাদ পড়ছে না সামরিক সম্পর্ক।
এর মধ্যে রয়েছে দুই দেশের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক, যৌথ যুদ্ধ মহড়া, এমনকি পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় কোন দিকে গড়াবে জল। যাই হোক, সত্যিকার অর্থে ভারতীয় সেনা প্রধান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যে সরকারটাকে অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কয়দিনের, 3 মাস, 5 মাস নাকি 5 বছরের? এই অন্তর্বর্তী সরকার যে কর্মকাণ্ড করছে আসলে এগুলো আমলে নেওয়ার নয়। এবং সত্যিকার অর্থে ভারতীয় সেনাবাহিনী বলুন কিংবা ভারত সরকার বলুন, এই সরকারের কর্মকাণ্ডকে আমলে নিচ্ছে না। এমনকি এই সরকারের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আপনারা কদিন আগে দেখলেন যে এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে এলেন, কিন্তু সরকারের কারো সাথে দেখা হয়নি। সরকারের কি যে পড়ে যদি দেখা করে আসিফ নজরুল কিংবা এই যে খলিলুর রহমান জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছিলেন, তিনি যেখানে ছিলেন, যে স্পটে ছিলেন, সেখানে সাক্ষাৎ করেছেন। এটা তো আর ভারত সরকারের আগ্রহ নিয়ে সরকারের সাথে সাক্ষাৎ বলা যাবে না। আবার সেনাবাহিনী যে পদক্ষেপগুলো করছে, এখন পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, তার মধ্যে তারা কোনো ভারত বিদ্বেষী কর্মকাণ্ড খুঁজে পাননি। তারা বাংলাদেশে প্রতিনিধিও পাঠিয়েছেন, এর মধ্যে পাঠিয়েছিলেন। সোজা কথা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর তরফ থেকে ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী অন্ততপক্ষে দেখছে না। কারণ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে যথাযথভাবেই বললেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে যেমন যোগাযোগ আছে, তার তিনি যে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ আছে। আবার বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের স্ব ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে। অফিসারদের মধ্যে আদান প্রদান হয়, তাদের অফিসাররা বাংলাদেশে আসে, বাংলাদেশের অফিসাররা ভারতে ট্রেনিং করতে যায়। অর্থাৎ কোনোভাবে ভারত বিরোধিতা সেনাবাহিনীর মধ্যে অন্ততপক্ষে পরিলক্ষিত নয়। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের সরকারে ভারত বিরোধিতা থাকলেও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে ভারত বিরোধিতা নেই, এটি খুব স্পষ্ট করে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, এবং তারা বাংলাদেশের প্রতিনিধি পর্যন্ত পাঠিয়েছেন। আমি বরাবরই বলি না যে ভারত কি আসলে চুপচাপ আছে? তারা প্রস্তুত হয়ে রেডি আছেন, কিন্তু বাংলাদেশকে এখনই হামলে পড়ার মতো পরিস্থিতি নয়। তারা আসলে দেখছে, সত্যিকার অর্থে তারা দেখছে বলতে, এই যে একটা অন্তর্বর্তী সরকার, বেল ছাড়া, বেল ভাষাটা এইভাবেই ব্যবহার করলাম, ইউনুসের প্রেস সচিব কোন এক বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগের বেল নেই। আসলে বেল নাই সরকারের, এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের বেল নাই। বেল দিচ্ছে না কেউ, সারা পৃথিবীর কেউ দিচ্ছে না, ভারত দিচ্ছে না, ভারতের সেনাবাহিনী যে দিচ্ছে না, এটি উপেন্দ্র দ্বিবেদী আর একবার বুঝিয়ে দিলেন। যার কারণে আমলে নেওয়ার কিছু নেই। এরা যতই পাকিস্তান প্রীতি করুক না কেন, এখনো কিছু হবে না। এবং সত্যিকার অর্থে অপারেশন সিঁদুর কিন্তু এখনো জারি আছে, এই হুঁশিয়ারিটাও দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। যাই হোক, একটা নির্বাচিত সরকার এলে যদি সমাজ, সোসাইটি, রাজনীতি ভারত বিরোধী রিয়েক্ট করে, কিংবা সশস্ত্র বাহিনী যদি রিয়েক্ট করে, তখন নিশ্চয়ই ভারত পদক্ষেপ করবে। আপনারা জানেন ভারতের প্রস্তুতি কি পরিমাণ, কি অবস্থা, সীমান্তে কেমন প্রস্তুতি, বাংলাদেশ সীমান্তে। আমরা হয়তো 12 ফেব্রুয়ারির পর নির্বাচিত সরকার এলে, সরকার আসার পরে সেই সরকারকে তো নিশ্চয়ই বলবে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, যে সেই সরকার যে কর্মকাণ্ড করবে সেটা তো একটা 5 বছর মেয়াদী, তাই না? 5 বছর থাকতে পারবে কিনা নাকি 5 মাস থাকবে সেটা বিবেচ্য বিষয় নয়। কিন্তু ভারত সরকার কিংবা ভারতের সেনাবাহিনী এটি মাথায় নিয়ে কাজ করবে। কিন্তু এখনকার সরকারকে মনে করছে ঠুনকো একটা সরকার, যে কোনো মুহূর্তে উড়ে যাবে, উড়ে যাওয়ার সময় এসে গেছে। এমনি স্বাভাবিক নিয়মে যেহেতু বাংলাদেশে কোনো চাপ তৈরি হয়নি, এই সরকার 1.5 বছর কাটিয়ে গেল। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে সরকারের লোকজনকে চলে যেতে হবে। তার পরবর্তী সময় কি হবে সেগুলোই বিবেচ্য বিষয়। ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কথায় এটি বেরিয়ে এলো, এবং এখন পর্যন্ত
ইতিবাচক ভাবেই দেখছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, ভারতের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, সেটির বহিঃপ্রকাশ ঘটল উপেন্দ্র দ্বিবেদীর কথায়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।